অবস্থা হয়ে গেছে, মানে বাংলাদেশটা মনে হচ্ছে হায়নাদের দখলে চলে গেছে। দেশের মানুষের জীবনে নিরাপত্তা নাই, শান্তি নাই, পেটে খাবার নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যে কয়েকটা মহা বিপদ অপেক্ষা করতেছে। এক নম্বর বিপদ হলো ইউনূস সরকারের সামনে একটা বড় ধরনের বিপদ কিন্তু অপেক্ষা করছে। ইউনূস সরকার তারা পরিকল্পিতভাবে এই মন্ত্রণালয়গুলোর নথিগুলো পুড়িয়ে দিয়েছে। কেন? সেনাবাহিনী এখন সিদ্ধান্ত নেবে যে কোনো মুহূর্তে। দেশের বর্তমান পরিস্থিতি নজরদারিতে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। হাসনাত আব্দুল্লাহ তিনি বর্তমান আইসিইউতে ভর্তি আছে। হাসনাত আব্দুল্লাহকে চরম পরিমাণ ধুলাই করে এবং একটা পর্যায়ে তিনি আগুনের উপরে পড়ে যায়। যারা সমালোচনা করছেন তারা বলছেন যে তিনি গত 6 দিনে 28 বার হেলিকপ্টারে চলেছেন। আসিফ মাহমুদ এই কথাগুলো অস্বীকার করতে পারেননি। যখন নানানভাবে সমালোচনা হচ্ছে, মাত্র 20-22 কিলোমিটার পথও তিনি যাতায়াত করছেন হেলিকপ্টারে করে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে সবচেয়ে বড় বিষয় হলো গোপন তথ্য জানতে চলেছেন। ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন। দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন সচিবালয়ে আগুন দিয়েছিল কারা, কে বা কারা কেউ জানেনি। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গোপন তথ্য, সিসিটিভি ক্যামেরা ফুটেজ চলে এসেছে। আগুন কারা দিয়েছিল সমস্ত নাম উঠে এসেছে। কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন মন্ত্রণালয়ের কিছু মন্ত্রীরাই। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন সেনাপ্রধান। তাদের নামগুলো শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। তো দর্শক শ্রোতা, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি এক এক করে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, এই ভিডিওটি যদি মিস করেন তাহলে আমি বলবো আপনি পৃথিবীর সবচেয়ে বড় একটা জিনিস মিস করবেন। সেটি হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। যদি ভাই ঘটনাটি সত্যি হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ আসলে মিষ্টি বিতরণ মনে হয় প্রচুর ব্যাপক পরিমাণ করবে, কম হয়ে যাবে আমার মনে হয় মিষ্টির দোকানে। সেটি হচ্ছে হাসনাত আব্দুল্লাহ তিনি বর্তমান আইসিইউতে ভর্তি আছে। কারণ কি? আপনারা থাম্বনেলে অনেকে ছবিটা দেখছেন। হাসনাত আব্দুল্লাহ বর্তমান আপনার আইসিইউতে ভর্তি আছে। সেটি হচ্ছে তিনি আপনার সম্পূর্ণভাবে যখন নাকি সচিবালয়ে আগুন লাগে তিনি যান সেখানে গিয়ে এবং আপনার নিজেদের ভিতরে এবং সমন্বয়ক আর হচ্ছে সাধারণ স্টুডেন্টদের ভিতরে একটি কথা কাটাকাটি হয়। সেখানে হাসনাত আব্দুল্লাহকে চরম পরিমাণ ধুলাই করে এবং একটা পর্যায়ে তিনি আগুনের উপরে পড়ে যায়। এই ধরনের আপনার গুঞ্জন উঠে আসছে, কিন্তু এটা কতটুকু সত্যতা সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না, কিংবা এখন পর্যন্ত কোনো টিভি চ্যানেল কিন্তু এটা কিন্তু প্রকাশ্যে আনেনি। কারণ প্রকাশ্যে আনতে দেয়নি। কারা দেয়নি? সমন্বয়ক এবং উপদেষ্টারা। দর্শক বন্ধুরা, সেই ঘটনাটি হচ্ছে যখন নাকি আপনার হাসনাত আব্দুল্লাহ সেখানে আপনার জায়গাটা ভিজিট করতে যায়, সচিবালয়, আর সেখানে হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন যে এটা আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপির কিছু সংখ্যক মানুষ এই ঘটনাটা ঘটাইছে। সে কারণ কি? কারণটি হচ্ছে আপনার বিএনপি নাকি নির্বাচনের জন্য ব্যাকুল হয়ে গেছে এবং বিএনপির যে আপনার মির্জা ফখরুল সাহেব আছে তিনি নাকি আপনার দ্রুত নির্বাচন দাবি জানাচ্ছে এবং আওয়ামী লীগকেও নাকি এই নির্বাচনে আপনার অংশগ্রহণ করার জন্য ব্যাপক একটা দাবি জানায় অন্তর্বর্তীকালে সরকারকে। এটার জন্যই নাকি আপনার মির্জা ফখরুল এবং আওয়ামী লীগ নাকি সচিবালয়ে আগুন লাগিয়েছে। কিন্তু আমরা যদি দেখি যখন নাকি ঘটনাটা ঘটে ঠিক তখন কিন্তু আপনার ফায়ার সার্ভিসের যে হেড তিনি কিন্তু বলছে যে এটা একটা অ্যাক্সিডেন্ট, শর্ট সার্কিটের মাধ্যমে নাকি আপনার এই আগুনটা লাগে। তো এখন আসছে কি যে এটা আপনার আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি মনে করেন এই আগুন লাগাইছে। ভাবা যায় এগুলা? সার্জিসের একটা স্ট্যাটাস দেখেন, এই হচ্ছে সার্জিসের স্ট্যাটাস, বুঝতে পারছেন? সার্জিস তিনি ডিরেক্ট বললেন যে এটা হচ্ছে আওয়ামী লীগের কাজ, বুঝতে পারছেন? এটা নিয়ে কিন্তু বর্তমান বাংলাদেশে সমস্ত মিডিয়া কিন্তু প্রচার কিন্তু কইরা ফেলাছে যেটা আওয়ামী লীগ আগুন লাগাইছে। কিন্তু আপনার যখন নাকি আগুনটা লাগে তখন কিন্তু ফায়ার সার্ভিসের হেড কিন্তু বলে যে এটা শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডটা হয়। কিন্তু আপনার 3 থেকে 4 ঘন্টা পরে সেটা বদলি হয়ে কি দাঁড়ায়, যেটা আওয়ামী লীগ লাগাইছে। তো বাংলাদেশের মানুষ কি বোঝে না? বুঝে না? সচিবালয় এত উপরে আগুন লাগছে, এটাও নাকি আপনার লাগাইছে, আওয়ামী লীগ লাগাইছে। এগুলো ভাবা যায় এগুলো? যে সচিবালয়ের মতো একটা জায়গায় ওইখানে কোনো ঘাট থাকে না? ওইখানে কি সেনাবাহিনী পুলিশ প্রশাসন থাকে না ঘাট দেওয়ার জন্য? নাকি থাকে না? বলেন আমার প্রশ্ন আপনাদের কাছে। যে আপনার শেখ হাসিনা পাঠাই দিল এবং আওয়ামী লীগের নেতৃত্বে আর বিএনপির নেতৃত্বে সেখানে আপনার অগ্নিকাণ্ড ঘটাই দিল। এখন সার্জিসের যে অবস্থা সেটি আপনার অনেক নাজুক অবস্থা। আমার কাছে যে ছবিটা আসছে, বুঝতে পারছেন, তারা নাকি আপনার অনেক নাজুক একটা অবস্থা। এখন সত্যি মিথ্যা জানি না, কিন্তু আমার কাছে ছবিটা তো আসছে, ছবিটা আপনারা অনেকেই দেখছেন। এখন এটা কতটুকু সত্য আমি জানি না, তবে যদি হয়ে থাকে আমার মনে হয় বাংলাদেশে মিষ্টির আকাল পড়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যে কয়েকটা মহা বিপদ অপেক্ষা করতেছে। এক নম্বর বিপদ হলো যে জানুয়ারির 20 তারিখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তো ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক খুবই খারাপ। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে হিলারি প্রশাসনের বা হিলারি, বিল ক্লিন্টন এদের ঘরানার লোকজন। এদেরকে উনি প্রচুর টাকা চাঁদা দেন।
এবং খুবই স্বাভাবিক ওই পরিস্থিতির জন্যই ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক খুব খারাপ। উনি লবিস্ট নিয়োগ করছেন জানি উনার প্রতি যে ডোনাল্ড ট্রাম্পের ভুল ধারণা সেটা ভাঙে। কিন্তু উন্নত দেশগুলোর বিষয়টাই এমন যে আপনাকে ওরা সারা জীবন বিশ্বাস করবে আপনি যতক্ষণ পর্যন্ত অসততা না করবেন। কিন্তু একবার যদি আপনি আপনার অনেস্টি ব্রেক করেন, আপনি যত শত কোটি টাকাই খরচ করেন, ওই খরচটাই হবে টোটালি একটা বাজে খরচ এবং ওখানে আপনার কোনোই কাজ হবে না। সো সুতরাং জানুয়ারি 20 তারিখে শপথ নেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করবেন সেটার উপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্য নির্ভর করতেছে। কিন্তু আমার ধারণা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালে মহা খারাপই আছে এবং সেটা দেখার জন্য আমাদেরকে জানুয়ারির 20 তারিখ অর্থাৎ নতুন বছরের জানুয়ারির 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে এই মূলত মূল খেলাটা শুরু হবে। এখন হলো আসি বিপদ নম্বর 2। এইটা বলার আগে আমার একটু কথা বলে নিতে হবে, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের ভারত বিদ্বেষী মনোভাব এবং পাকিস্তান প্রীতি, এই দুইটার যদি আপনি একটু ডিপলি খেয়াল করেন তাহলে দেখবেন যে কেন এই ঘটনাগুলো ঘটে, কেন উনি এ ধরনের আচরণ করলেন। তো উনি কোনো পলিটিক্যাল ব্যক্তি নন, উনি মূলত এনজিওর মোড়কে আবৃত একজন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী। তো কিভাবে কাজ করে আপনারা যারা বিশ্বব্যাপী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করেন বা রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করেন তারাই বুঝবেন যে এসবের পিছনে আসলে কি উদ্দেশ্য কাজ করে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস ভুলটা যেখানে করছেন সেটা হলো উনি ভারতের সাথে একটা গ্যাঞ্জাম বাঁধাইছেন। ওনার ধারণা ছিল যে ভারত মানেই শেখ হাসিনা, শেখ হাসিনা মানেই ভারত। কিন্তু না ভাই, ভারতের আসলে আলাদা পররাষ্ট্রনীতি আছে এবং তারা এত ভুলভাল পথ চলে না। তো সুতরাং ওইখানে উনি একটা ভুল চাল চাললেন এবং এই ভুল চাল চালার পিছনে আরেকটা কারণ হলো পূর্ববর্তী ইউএসএ সরকার এবং তাদের মদতপুষ্ট জামাত ইসলামী বা জঙ্গিবাদী যেসব দলগুলি তাদের একটা নাচন কুদন ছিল এবং ওর প্রেক্ষিতে উনি ভাবছিলেন যে ডোনাল্ড ট্রাম্প তো উঠতে পারবে না, সুতরাং পাকিস্তানের সাথে বন্ধুত্ব রাখাটাই ভালো, কারণ ভারতের সাথে বৈরিতা বজায় রাখলে ইউএস এর কি মদত পাবেন। তো এখন আসলে চাল উল্টে গেছে। এখন উনি না পারতেছেন আসলে ভারতের সাথে সম্পর্ক আবার রিবিল্ড করতে, আবার না পারতেছেন উনার যে ক্ষমতায় বসানোর যে যন্ত্রগুলা এখন উনার আশেপাশে আছেন তাদের কথাকে ফেলে দিতে। তো উনি আছেন এরকম একটা মহাবিপদে এবং এই বিপদ থেকে পরিত্রাণের আমি আসলে কোনো পথ দেখি না যদি বিশ্বব্যাপী পরিস্থিতি পাল্টে না যায়। তো যে কোনো বলদ ব্যক্তি মাত্রই পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতে চাইবে। আপনারা পাকিস্তানি সঙ্গীত শিল্পীদের নিয়মিত দাওয়াত দেওয়া, একটা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মানির থেকে বেশি টাকা দিয়ে শিল্পী আনা, এগুলো সবগুলাই দেখবেন যে অতি পাকিস্তানি প্রীতি, অতি পাকিস্তানের প্রতি ভালোবাসা। এরপরে জাহাজগুলিকে নির্বিচারে বাংলাদেশি বন্দরে ঢুকতে দেওয়া, তো এগুলা সবগুলাই হলো অতিরিক্ত পাকিস্তান প্রীতির একটা অংশ এবং এটা নিয়ে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালে মহা খারাপই অপেক্ষা করতেছে। থার্ড অফ অল হলো আপনারা যদি বিশ্বব্যাপী রাজনৈতিক পরিস্থিতি খেয়াল করেন বা যুদ্ধ অবস্থা খেয়াল করেন তাহলে দেখবেন যে ধীরে ধীরে ইউএসএ কিন্তু আবার আধিপত্য বিস্তার করতেছে। তার বড় একটা প্রমাণ হলো যে সম্প্রতি সিরিয়া বাশার আল আসাদের প্রেসিডেন্টের ক্ষমতা হারানো এবং ইসরায়েলের আধিপত্য বিস্তার। তো এই যে ইউএস এর আধিপত্য বাড়তেছে এবং রাশিয়ার আধিপত্য কমতেছে, তো খুবই স্বাভাবিক ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসবেন তখন তিনি তার আধিপত্যকে আরো বিস্তার করার চেষ্টা করবেন। এবং আরো একটা ঘটনা আপনাদেরকে বলে রাখি, সম্প্রতি জার্মানিতে চ্যান্সেলর ওলাফ শোলসের পরাজয় ঘটছে এবং ফেব্রুয়ারিতে নতুন করে নির্বাচন দিতে হবে। তো আসলে বিশ্বব্যাপী রাজনীতি নিয়ন্ত্রণই করে ইউএসএ। ইউএসএ যেটা চাইবে সেটাই আসলে যে কোনো দেশের ক্ষেত্রে ঘটতে বাধ্য। তো ওইখানেও ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা মহা বিপদ অপেক্ষা এবং অতি সম্প্রতি মায়ানমারে সামরিক জান্তা পতন ঘটছে। তো সেখানেও একটা অস্ত্রের ঝঞ্ঝানানির শব্দ পাচ্ছি। তো ওই ক্ষেত্রেও আসলে বিশ্বের সব থেকে বড় দুইটা দেশ রাশিয়া এবং ইউএসএ, তারা আসলে দুইজনই চাইবে যে কে কত অস্ত্র বিক্রি করতে পারে এবং খুবই স্বাভাবিক যতদিন পর্যন্ত ইউনূস সরকার বাংলাদেশের ক্ষমতায় থাকবেন ইউএসএ ততদিন পর্যন্ত মায়ানমার দিয়ে বাংলাদেশকে প্রেসারে রাখতে চাইবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে সামনে মহাবিপদ অপেক্ষা করতেছে। আর দেশের ভিতরের পরিস্থিতি যদি বলেন তাহলে তার মহাবিপদ সামনে আছে। এর একটা কারণ হলো যে জুলাই বিপ্লব শুরুর আগে বিপ্লবীরা ভাবছিল যে কিছু হইলে তো আসলে ইউএসএ আছে, ইউএসএ আমাদেরকে সাহায্য করবে। তো এখন বাংলাদেশি হয়ে গেছে তাদের জন্য একটা ছোটখাটো গর্ত, ওই গর্তের ভিতরেই তাদেরকে থাকতে হবে। কারণ ইউএসএ প্রেসিডেন্ট হিসেবে তিনি আসবেন খুব স্বাভাবিকভাবেই অ্যাজ এ মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বাংলাদেশে এই লাল বিপ্লবীদের সেই দেশে ঢুকতে দেবেন না। ছাত্র সমন্বয়কদের অনেকের ক্ষেত্রে এবং যারা তাদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের বিলাসী জীবনযাপন নিয়ে এর মধ্যে নানান ধরনের কথাবার্তা আমরা শুনতে পারছি, নানান ধরনের অভিযোগ আমরা জানতে পারছি। সেগুলোতে আসলে কান দিতে চায়নি, কিন্তু কান দিতে না চাইলে কি হবে, তারা একের পর এক যে ধরনের দৃষ্টান্ত স্থাপন করছেন তাতে আমরা বিস্মিত। এবং শুরুতে এই কথা বলে রাখা দরকার যে তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, তাতে আমরা আসলে কতটা আস্থা রাখবো সেই প্রশ্নটি এখন অনেক বড় বিষয়। ছোট্ট একটা উদাহরণ দিই, এবং এইসব উদাহরণের মধ্য দিয়েই, এইসব বাস্তবতার মধ্য দিয়েই আমরা যে কত বড় অভাগা জাতি সেটি প্রমাণ হয়ে যায়। সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ ছাত্র সমন্বয়কদের অন্যতম। সেই আসিফ মাহমুদের বিলাসিতা কিংবা শুধুমাত্র ভ্রমণের ক্ষেত্রে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় তার যে হেলিকপ্টার প্রীতি, সেটি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটি নিয়ে তিনি নিজেও কথা বলেছেন এবং তিনি এড়াতে পারেননি এই বিষয়গুলো। এবং কোনো কোনো ক্ষেত্রে জানা গেছে, যারা সমালোচনা করছেন তারা বলছেন যে তিনি গত 6 দিনে 28 বার হেলিকপ্টারে চলেছেন। 28 বার 6 দিনে। আসিফ মাহমুদ এই কথাগুলো অস্বীকার করতে পারেননি। যখন নানানভাবে সমালোচনা হচ্ছে, মাত্র 20-22 কিলোমিটার পথও তিনি যাতায়াত করছেন হেলিকপ্টারে করে, তার স্ট্যাটাসের মধ্যে দিয়ে, তার স্বীকারোক্তির মধ্যে দিয়ে এগুলো প্রমাণিত হয়েছে। আমরা বরঞ্চ তার ফেসবুক স্ট্যাটাস থেকে কিছু তথ্য তুলে ধরি, তিনি কি বলতে চাইছেন। যখন নানানভাবে সমালোচনা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, তার পরিপ্রেক্ষিতে তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখছেন, তিনি উত্তরবঙ্গে সফরে গেলেন, আপনারা জানেন গত কয়েকদিন আগে। তিনি বলছেন, প্রথমে গাড়িতে সফর প্ল্যান করা হলে 6 দিনে শুধুমাত্র 10টি উপজেলায় সফর করা যাচ্ছিল যদি গাড়িতে তিনি সফর করতেন। তো এবারে সফরের উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, পাশাপাশি শীতবস্ত্র বিতরণ। এখন এই পোস্টের সাথে লেখা হচ্ছে, উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন, ফলে 6 দিনে 22 উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয়, যা গাড়িতে কাভার করা অসম্ভব। তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয়। এরপর ওই পোস্টে আরও বলা হচ্ছে যে বিগত 2 দিনের সফরে ঢাকা থেকে যাওয়া আসা সহ মোট 6 বার হেলিকপ্টারে যাতায়াত করেন তিনি। তারা নিজেরাই বলছে যে 2 দিনে 6 বার। আচ্ছা, ফেসবুক পোস্টের কথাগুলো আগে একটু উল্লেখ করে নিই। এখানে আরও উল্লেখ করা হচ্ছে যে গত বুধবার একদিনে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় এবং নীলফামারী এই 3 জেলায় মোট 4টি উপজেলার 5টি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। সড়ক পথে এই একই দিনে প্রায় 250 কিলোমিটারের সফর করে 5টি মতবিনিময় সভায় অংশগ্রহণ অসম্ভব। এছাড়াও দীর্ঘদিন ঢাকার বাইরে থাকলে মন্ত্রণালয়ের কার্যক্রম মন্থর হয়ে যায়। কি ভয়ঙ্কর রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ তিনি করছেন, তার ফেসবুক পেজের যে স্ট্যাটাস সেটি থেকেই আমি বলছি, অন্য কারোর মন্তব্য থেকে নয়। কত ভয়ঙ্কর, কত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর তিনি করছেন, শীত বস্ত্র বিতরণ করছেন, মত বিনিময় সভা করছেন, মত বিনিময় সভা আর কি করছেন, উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে এই সফর। সেখানে তিনি 2 দিনে 6 বার হেলিকপ্টার ব্যবহার করেছেন। কিন্তু তার কথাও যদি আমরা ধরে নিই, 2 দিনে শুধু 6 বার হেলিকপ্টার ব্যবহার করেছেন তাই নয়, তিনি এর আগেও হেলিকপ্টার ব্যবহার করেছেন এবং করতেই আছেন। এবং একবারের জন্য হেলিকপ্টার ভাড়া কত আমাদের নিশ্চয় ধারণা আছে। ন্যূনতম 30 মিনিটের নিচে হেলিকপ্টার ভাড়া দেওয়া হয় না, এবং প্রতিবারের জন্য প্রায় 1 লাখ টাকা ন্যূনতম আমার ধারণা, আমি যতদূর জানি। এবং এখানে যে বলা হলো যে 250 কিলোমিটার সফর করে 5টি মতবিনিময় সভা, 250 কিলোমিটার পথ যাতায়াত করতে কয় ঘন্টা লাগে, এবং তার মধ্য দিয়ে 5টি মতবিনিময় সভা লাগলে করবেন, সমস্যা কি? এবং এই মতবিনিময় সভাগুলো কি ধরনের গুরুত্বপূর্ণ আমরা তো জানি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তিনি কি ধরনের কার্যক্রম চালাচ্ছেন, তারা যে নতুন রাজনৈতিক দল গঠন করবে সেগুলোর জন্য তিনি অর্থ বরাদ্দ দিচ্ছেন সরকারি কোষাগার থেকে বিভিন্ন উন্নয়নের নামে, এবং এই কারণেই তো তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়েছে বা তিনি গিয়েছেন। এবং আরও যে প্রশ্নগুলো এখানে উঠতে পারে, এর আগে মন্ত্রী পদমর্যাদা যারা ছিলেন তারা কেউ এই যে 20, 25, 50, 200, 250 কিলোমিটারের মধ্যে হেলিকপ্টার যাতায়াত করেছেন, এই কি নতুন রাজনৈতিক বন্দোবস্তের নমুনা? নতুন রাজনৈতিক দল হিসেবে পুরো ক্ষমতায় না গিয়ে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা হয়ে তিনি যদি এই ধরনের বিলাসিতা করতে পারেন, হেলিকপ্টার ছাড়া চলতে না পারেন, তারা ক্ষমতায় এলে কি করবে? আমরা তো ভেবে আতঙ্কিত হচ্ছি।
ভারতে বসে বসে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র করছেন, এমনটা দাবি হচ্ছে সরকারে অবস্থিত যারা আছেন। তো তাদের এই বক্তব্যগুলো স্বাভাবিকভাবে তাদের জন্য শেখ হাসিনা একটা আতঙ্কের নাম। ইভেন স্বপনে, শয়নে, জাগরণে কোথাও না কোথাও আওয়ামী লীগ, শেখ হাসিনা, যুবলীগ, ছাত্রলীগ এই শব্দগুলো তাদের জন্য একটা টেনশনের কারণে হয়ে থাকে। ইভেন এই মুহূর্তে সারা বাংলাদেশে যা ঘটছে, একটা জিনিস তৈরি হচ্ছে, যে কোনো ঘটনা ঘটলে এটা নামের শেষে লীগ জোড়া দেওয়া হচ্ছে। অবশেষে বলা হচ্ছে যে প্রশাসন লীগ অথবা আমলা লীগ আজকে এই ঘটনাটা ঘটিয়েছে। আপনারা সকলে জানেন যে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটাকে মোটামুটি সবাই বলছে যেটা পরিকল্পিত, কেউ কেউ বলছেন যে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই 8 তলা বা 6, 7, 8 তলার মধ্যে এই ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এতে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলোর এখানে অফিস ছিল সেগুলো কিন্তু জলে পুড়ে ছারখার হয়ে গেছে। কেউ কেউ বলছে যে দুদক নানান ধরনের ইনভেস্টিগেশন করছে এবং কি বিভিন্ন চলমান প্রকল্প বা অতীতের প্রকল্পগুলো নিয়ে যখন নানান ধরনের তথ্য উপাত্ত ঘাটাঘাটি করা হচ্ছে, তো এই মন্ত্রণালয়গুলোতে থাকা এই নথিগুলো আওয়ামী লীগের জন্য বিস্ফোরা হইতো, সেই কারণে পরিকল্পিতভাবে তারা এই ঘটনা ঘটাইছে বলেই দাবি আপনার উপদেষ্টাদের মধ্য থেকেও, এবং এটা নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। এখনো ফাইনালি বলা যাচ্ছে না, তবে দিন শেষে আমলা লীগ অথবা প্রশাসন লীগের নাম এখানে জুড়ে দেওয়ার চেষ্টা চলছে। বলা হচ্ছে যে হাসিনার দালালেরা নানা অপকর্মের ফাইলগুলো পুড়িয়ে দিয়েছে। আর এই কথা কে বলছে? বরাবরই খুবই সোচ্চার একসময় ছাত্রলীগের কঠোর কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বাট এই মুহূর্তে সবকিছু উল্টা। সার্জিস বলছে সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিয়েছে। জাতীয় নাগরিক কমিটিতে এই মুহূর্তে মুখ্য সংগঠক রূপে সার্জিস বলছেন, আমলাতন্ত্র এবং প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপরে ফেলতে হবে। তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে মন্তব্যের যেটা লিখছেন যে বিগত 16 বছর আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম একটা অংশ হচ্ছে আমলারা। তাদের উপর ভর করেই শেখ হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিলেন। তিনি আরও বলছেন, যখনই বিপ্লবীরা অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা কি বলা হয় যে হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনে ঘাপটি মেরে থাকা আপনার চাটার দলকে শেকড় থেকে উপরে ফেলতে হবে, সাবধান করার আর সময় নাই। তবে আওয়ামী লীগ বলছে ভিন্ন কথা। আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটা মন্তব্য করেছেন, এটা অনেকে দেখেছেন আপনারা। ভিপি নূর বলছেন এটা শতভাগ পরিকল্পিত একটা কর্মকাণ্ড। তো এই পরিকল্পনা কে করবে? এই মুহূর্তে সচিবালয়ে আগুন দেওয়ার কাজ কার লাগবে? এর মাঝখানে একটা রহস্যজনক ঘটনা হচ্ছে, সেখানে 8 তলাতে একটা কুকুরের মানে পোড়া দেহ, মরদেহ পাওয়া গেছে। এটা নিয়ে আবার আপনার ইনভেস্টিগেশন চলছে। তো সকল কিছু মিলিয়ে এখন এই দেশে যাই ঘটে সব কিছুর মধ্যেই বিভিন্ন ফ্ল্যাটে বা বিভিন্ন ফর্মে বরাবরই আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ বলছে যে ইউনূস সরকার তারা পরিকল্পিতভাবে এই মন্ত্রণালয়গুলোর নথিগুলো পুড়িয়ে দিয়েছে। কেন? তাদের বক্তব্য যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীদেরকে ফাঁসানোর জন্য এই এভিডেন্সগুলো থাকলে এটা সম্ভব হইতো না, যার কারণে সরকার পরিকল্পনা করে আসলে এই ঘটনাটা ঘটাইছে। অপরদিকে উপদেষ্টা আসিফ তিনি বলছেন যে কঠোর হুঁশিয়ারি, যারা আমাদের এই সরকারকে অস্থিতিশীল করতে চায় তাদের কিন্তু কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। তো কারা? অলরেডি জনপ্রশাসন কর্তৃক আমাদের এই প্রশাসনের মধ্যে সংস্কার চলমান আছে। আর এ নিয়ে আবার প্রশাসনের যারা ক্যাডার অফিসাররা আছেন তারা কিন্তু এই সংস্কার কমিটির মধ্যে যারা আছেন সবার পদত্যাগ চেয়েছেন। ইভেন এটা নিয়েও নানান আলোচনা সমালোচনা চলছে, পাশাপাশি প্রতিবাদ, সেমিনার, তাদের জায়গা থেকে ব্রিফিং সবকিছু চলছে। তবে আসলে মূল ঘটনায় কারা সেটা হয়তো ইনভেস্টিগেশনে বের হয়ে আসবে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন যে ইনভেস্টিগেশন করা লাগবে না, দিন শেষে এখানে আওয়ামী লীগের নামে আসবে এবং এই মুহূর্তে আমলাদের মধ্যে বা প্রশাসনে থাকা, সচিবালয়ে থাকা আওয়ামীপন্থী যারা অতীতে ছিলেন তারাই এই ঘটনার মধ্যে কানেক্টেড হয়ে যাবেন। সুতরাং তদন্ত কমিশন করার সময় নষ্ট করে লাভ নাই, দিন শেষে আমাদের উপরে দোষ আসবে। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যে সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন, তিনি কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন। দর্শক শ্রোতা, সচিবালয়ে আগুন দিয়েছিল কারা, কে বা কারা কিভাবে আগুন দিল, তাদের রহস্য কী ছিল, তাদের মূল উদ্দেশ্য কী ছিল, কিছুই জানেননি আইনশৃঙ্খলা বাহিনী। এত সতর্ক, এত সিকিউরিটি থাকার পরেও কিভাবে সচিবালয়ে আগুন দিল? দর্শক শ্রোতা, কিছু মানে বিশ্লেষকরা বলতেছেন যে দাবি করতেছে এই সচিবালয়ের কর্মচারীরাই আগুন দিয়েছিল। দর্শকতা, এটা বলা ছাড়া কোনো উপায় নেই, কারণ বাইরে থেকে লোক যাওয়া কোনো পক্ষেই সম্ভব নয়। যাক, আজকের এই ভিডিওতে অনেক তথ্য পেলেন সচিবালয়ে আগুন দেওয়া নিয়ে। দর্শক, এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।